প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো .com-এর আয়োজনে ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো এই বিশেষ সাক্ষাৎকারের অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশে প্রাজ্ঞজন, বাংলাদেশের পথিকৃৎ ব্যক্তিত্বদের কাছে যাই এবং তাদের কথা শুনি, জীবনের অভিজ্ঞতা শুনি, যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে তাদের এই অভিজ্ঞতার আলো রেখে যেতে পারি। আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমরা এসেছি বিখ্যাত এবং আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তিত্বের কাছে, যিনি চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ সব জায়গায় অভিনয় করেছেন, আবার শিক্ষা ব্যক্তিত্ব বলা যাবে, কারণ তিনি শিক্ষক ছিলেন। আমাদের খুবই প্রিয় ব্যক্তিত্ব, টেলিভিশনের মা হিসেবে যিনি বেশি খ্যাতিমান। আমরা এসেছি 21শে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দিলারা জামানের কাছে। দিলারা আপা, আপনাকে প্রথম আলোর এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? এই মুহূর্তে অনেক ভালো আছি। এত আলো ঝলমল সব কিছু, মানে যেটা সবসময় চাই কিন্তু সেটা তো সম্ভব না, পাইও না। তো এই মুহূর্তটা, এই সময়টা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো, অনেক আনন্দের। আপনাকে ধন্যবাদ এই আনন্দ প্রকাশ করার জন্য। আমরা জানি যে আপনি 1942 সালে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনার বয়স 83 পূর্ণ হয়েছে। আর আপনার জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের বর্ধমানে। বাবার চাকরিস্থল, বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। এখনকার যে ইঞ্জিনিয়ারিং পাস সেটা না আর কি, তখন ইঞ্জিনিয়ারিং স্কুল ছিল, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে পাশ করে আব্বা ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং বর্ধমানে তার প্রথম পোস্টিং আর কি। তার মানে কি এটা কি ঢাকার যে আহসানুল্লাহ, যেটাতে পরে আমি পড়লাম, সেটাই? তাহলে ওনার বাড়ি কি আসলে যশোর এলাকাতেই ছিল? না না, উনি আমাদের ওই আমার দেশের বাড়ি সব কিছু হলো নোয়াখালীতে এবং খুব কনজারভেটিভ পরিবারে। তো আব্বাই প্রথম ওখানে, আমার দাদারা কিন্তু দাদা তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন। আমার আব্বা ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমার দুই জ্যাঠা, ওনারা কিন্তু ছিলেন, শিক্ষক ছিলেন। তো ওরা, আমার ছোট জ্যাঠা যিনি, উনি পণ্ডিত ছিলেন, নাসিরউদ্দিন পণ্ডিত, নাসির পণ্ডিত ডাকা হতো তাকে আর কি। তো এরকম আর কি, ওই পরিবারটা খুবই শিক্ষিত, যার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করি। আপনার আব্বার নাম কি ছিল? রফিকুদ্দিন আহমেদ। রফিকুদ্দিন আহমেদ। তারপরে আপনার বর্ধমানে জন্ম হলো, আপনার আব্বার বদলির চাকরি, সেখান থেকে আসানসোলে গেলেন। তখন আপনার বয়স কত? তখন খুব ছোট, 4 কি 5 বছর বয়স। পরে যখন নাকি বইতে পড়তাম যে আসানসোল আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মস্থান, এবং ওখানে তো তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না। সন্ধ্যায় ভাত খেয়েই আমরা, বারান্দা ছিল এরকম টালির, আর ওই বারান্দার মধ্যে পাটি বিছিয়ে শুয়ে থাকতাম। আকাশে চাঁদ উঠতো। আব্বা কাজটা থেকে ফিরে এসে, আমার আব্বার গলা খুব সুন্দর ছিল, আব্বা প্রায় গান গাইতেন, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই আর গল্প হতো, এটা হতো। অনেকক্ষণ পরে হঠাৎ পিছনের আকাশটা একদম লাল হয়ে যেত। আম্মা বলতেন, হেই কয়লা খনিতে আগুন লেগেছে, কয়লা খনিতে আগুন লেগেছে। পরে জানলাম যে হ্যাঁ, ওখানে কয়লা খনি আছে এইসব। তখন নিজেকে খুব, যে আমি নজরুল ইসলামের ওই জায়গায় ছিলাম, খুব নিজেকে গর্বিত মনে হতো আর কি। তারপরে আপনারা চলে এলেন 47-এর পরে যশোরে দেশ ভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তান হয়ে গেল। ওই স্মৃতি তো আপনার থাকার কথা না? না, তবুও আছে, কিছু কিছু আছে। 5 বছরে আমার মনে আছে যখন হাওড়া ব্রিজ খুব রায়ট হয়েছিল, হ্যাঁ, কাটাকাটি হিন্দু মুসলমানের। তো যখন হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, আমার মনে আছে তখন ট্রেনের জানলাগুলো ছিল কাঠের, খড়খড়ি দেওয়া, এমনি করে তুলে দিত, আবার এরকম করে ফাঁক করতো, পুরাটা হতো না আর কি। তো আব্বা তাড়াতাড়ি জানলার খড়খড়িটা নামিয়ে দিলেন, এই জন্যে যে ওই তখন দেখা গেছে যে মেয়েদের অনেক অঙ্গ কেটে কেটে না ঝুলিয়ে রেখেছে সেই
হাওড়া ব্রিজের ওপরে আর কি, ওই ওটা যেন দেখতে না হয়, না সেজন্য দেখতে না আপনার আম্মা বিভৎসতা জানালা বন্ধ না করে দেন। দেখতে পাই আমি আর আমার ছোট ভাই তখন কামাল, ও তখন 2.5 বছর বয়সের হবে হয়তো। তো ওই কথা মনে আছে যে আমি বাইরে দেখতে চাচ্ছি, ট্রেনে করে যাচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা, কিন্তু ওই যে দেখতে পেলাম না সেই কষ্টটা। পরে বড় হয়ে আম্মার মুখে শুনেছি যে এই কারণে জানলা নামিয়ে দিয়েছিলেন যাতে দেখতে না হয় আর কি। যশোরে এসে যশোরেই কি প্রাইমারি স্কুলে ভর্তি হলেন? ভর্তি হলাম মোমেন গার্ডেন স্কুল, হেঁটে হেঁটে যেতাম সেই স্কুলে। পরে বহু বছর পরে আমি আমার সে পুরনো জায়গায় আমার একটা বায়োগ্রাফি পড়বে ওরা, ওখানে শুটিংয়ে গেছিলাম। আমার সে পুরনো বাসা আর চিনি না, ষষ্ঠীতলা পাড়ায় থাকতাম ছোটোবেলায়। ট্রেনের হুইসেল শুনলে দৌড়ে চলে যেতাম, 1 মিনিট 2 মিনিট লাগতো স্টেশনে যেতে। তো ওইখানে দাঁড়িয়ে থাকতাম, ট্রেনটা চলে যেত আর ফ্রক এরকম করে উঠতো বাতাসে। ওই স্মৃতিগুলো এখনো মনে আন্দোলিত হয়। তো ওই ষষ্ঠীতলা পাড়া আমি খুঁজছি ওই বাড়ি, আমার বাসার সামনে 2টো নারকেল গাছ ছিল, ওই বাসা আর খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে আমি বললাম যে এখানে ওই বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী ডক্টর শমশের আলী, ওনারা আমাদের প্রতিবেশী ছিলেন। তো আমি আর ওনার ভাই মানে একটু ঝড় আসতে দেখলে দৌড়ে চলে যেতাম আম কুড়োবার জন্যে। তো একদিন এরকম যাচ্ছি, উনি তখন ছোটোবেলা থেকেই খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তা উনি, এই লিলি, আমার ডাকনাম লিলি, এই লিলি কী জন্য এসেছো? দুষ্টু মেয়ে, পড়াশোনা নাই, হ্যাঁ আম কুড়োতে যাওয়া না। একদম ওনাদের তখন বাড়ি থেকে ধান আসতো, চাল আসতো, সে গরু গাড়িটা ছিল, বলে চাকার সঙ্গে বেঁধে রাখবো। কিন্তু পরবর্তী সময় অনেক বছর পরে আমার ওইসব কথা মনে টনে নেই, একটা অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হয়েছেন, আমি ওখানে গেছি। উনি বক্তৃতার মধ্যে বলছেন যে আজকে যে বিখ্যাত মহিলাটি এখানে বসে আছেন আমার পাশে, তাকে একদিন আমি ছোটোবেলায় বকা দিয়েছিলাম তার আমি তাকিয়ে আছি, আমি মনে করি ওর ডাকনাম লিলি এবং সে খুব দুষ্ট ছিল, পেয়ারা গাছে উঠতো, ঝড় আসলে আম কুড়াবার জন্য দৌড়ে চলে যেত আমার ছোট ভাই তো তাকে নিয়ে। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম এবং আমার যে কি ভালো লাগছিল তখন। তো সেই সব স্মৃতির কথা মনে পড়ে। আমি খুবই দুষ্টু ছিলাম, আমাকে গাছে উঠিয়ে দিত ওই পেয়ারা পাড়ার জন্যে। একদিন মনে আছে আমি পেয়ারা পেড়ে কোচরা নিচ্ছি এরকম করে, আর দূরে থেকে যার গাছ আর কি কেড়ে বাগানে, আর নিচে যারা ছিল আমার সব ছেলে বন্ধু টন্ধুগুলো সব দৌড়ে পালিয়েছে, আমি তো আর নামতে পারি না গাছ থেকে। উনি এসে, এই মেয়ে নামো নামো। তারপরে আমি নেমে এসেছি, আমাকে ধরে ওই কোচরে পেয়ারা এরকম করা নিয়ে সোজা আমাদের বাসায় এসে বলছে যে এই যে রফিক সাহেবের ওয়াইফ, আসেন বাইরে আসেন, এই মেয়ে যদি গাছে থেকে পড়ে হাত পা ভাঙতো তাহলে কি হতো, ওকে আর বিয়ে দিতে পারতেন আর আমি দোষী হতাম। আমি না মানে তখন অত গুরুত্ব বুঝিনি, পরে মানে এখন মনে হয় যে আসলে কত সুন্দর ছিল আমাদের সেই ছেলেবেলা। এখন যখন বাচ্চাদেরকে দেখি সারাক্ষণ ঘরের মধ্যে, একটু মাঠ নেই খেলার, আকাশ নেই, কখন মেঘ জমে, কখন আতা গাছটায় এই আস্তে আস্তে এই সবুজ আতা ফলটার ভেতরে একটু একটু করে মৌ জমতে জমতে মিষ্টি আতা হয়। সেই সব দিনগুলো জীবন থেকে হারিয়ে গেছে, আর খুব কান্না পায় তখন আমার যে ওই জীবনগুলো যদি আবার ফিরে পেতাম। আতা ফুলের একটা খুব সুন্দর গন্ধ আছে। আতা ফলের, হ্যাঁ, ফুলেরও গন্ধটা খুব সুন্দর। হ্যাঁ ফুলেরও গন্ধ। আমাদের বাসায় এরকম একটা ছিল আতা গাছ, আমি তাকিয়ে থাকতাম, আস্তে আস্তে বড় হচ্ছে আতাটা, আর এত বড় বড় হতো। এখন কিন্তু দেখা যায় না অত বড় আতা, তো সেই আতার স্বাদটা এখনো যেন মুখে লেগে আছে। তারপরে আপনারা ঢাকা এলেন, আপনি যে বাংলাবাজার স্কুলে পড়লেন সেইটা কত সালে? সেটা 1954 সালে প্রথম ঢাকায় আসলাম, এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে করে আসলাম আর কি আমাদের পলাশীতে গভর্নমেন্ট কোয়ার্টার, পলাশী ব্যারাক আর কি, ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে, ইউনিভার্সিটির পাশে। তো সেইখানে ছিলেন আসমা আহমেদ একজন ছিলেন, ওনার বাবা এনাম আহমেদ চৌধুরী, এনাম আহমেদ, উনিও তখনকার পাকিস্তানি আমলে সমস্ত ওই ভিলেন চরিত্রগুলো করতো, ডাকাত টাকাত এই সমস্ত। তো ওনারাও আমাদের প্রতিবেশী ছিলেন। আর যখন ঢাকায় আসলাম তখন প্রথম
ওই নিউ মার্কেটটা তৈরি হচ্ছে, তো হেঁটে হেঁটে যেতাম নিউ মার্কেটে, এরকম করে দেখতাম কি বিরাট গেট হয়েছে, সেই গেট তাকিয়ে তাকিয়ে দেখতাম। তো এখন অবাক লাগে যে সেই ঢাকা নিউ মার্কেটের পেছনে ছিল আজিমপুর, না পিছনেই ছিল ধানমন্ডি, মাটির রাস্তা। আমাদের একজন ছাত্রী ওখানে ওই দিকে থাকতো, ওদের 1 নম্বর, এখন হয়তো 1 নম্বর বা 2 নম্বর রোড। কিন্তু মনে আছে সেই নিউ মার্কেটের পাশ দিয়ে যখন আমাদের বাসটা যেত, তাকে তুলতে আমরা সব বাসের জানলা তুলে দিতাম, কারণ মাটি এসে সব আমাদের মাটি ধুলা, লাল মাটি ছিল। সেই সেই নিউ মার্কেট আর আশেপাশের এখন অবস্থা দেখলে মনে হয় যে সেই 54 সালের ঢাকা আর এখনকার ঢাকা। তো ওই ওখান থেকে আর কি বাস আসতো সকালবেলায়, আমাদেরকে সকালে বাসে করে নিয়ে যেতে স্কুলে যেতাম, আবার বিকেলে সব সারা ঢাকা থেকে এই বাংলা বাজারের কাছে যে বাংলা বাজার স্কুল, সেখানে সেখান থেকে ম্যাট্রিক পাশ করলাম 58 সালে। আমার সাথে কিন্তু অনেক পরবর্তী জীবনে তারা অনেক নামী মানুষ হয়েছেন। ফেরদৌসী রহমান ছিলেন আমাদের স্কুলে, তারপরে কাজী ইদ্রিসের 3টে মেয়ে পড়তো, কাজী মদিনা, কাজী, ওরা তো এদেরকে পরে পেয়েছি, এদেরকে সেখানে পেয়েছি, এরকম মানে অনেকেই ছিল আর কি ওই স্কুল থেকে পাশ করেছে। মিসেস নন্দী আমাদের হেডমিস্ট্রেস ছিলেন, তারপরে লুৎফুন্নেসা সংবাদের এডিটর, ওনার স্বামী। তো এই সমস্ত বিখ্যাত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, সেজন্য নিজেকে অনেক গর্বিত মনে হয় আর কি। আর প্রথম মঞ্চে নাটক করলেন নুরুল মোমেনের পরিচালনা, এটা মনে আছে? সেটা ইডেন কলেজে যখন পড়ি তখন। তার আগে স্কুলে ওই যে ম্যাট্রিকের ফেয়ারওয়েলের সময় নাটক করা হতো আর কি, নাটক গান টান দিয়ে একটা অনুষ্ঠান করা হতো মেয়েদেরকে ফেয়ারওয়েল দেবার জন্যে। তো আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো তখন শরৎচন্দ্রের একটা গল্প ছিল আমাদের বইতে, মামলার ফল। তো ওই গল্পটাকে একটা নাট্যরূপের মতো দিয়ে ওটাকে আমাদের মঞ্চ, তো ওখানে ওই ফটিকের মামি আমি হয়েছে আর কি। তো ফটিকের মামি তো আবার ছুটি গল্প, মামলার ফল নিশ্চয়ই আরেকটা গল্প। মামলার ফল আরেকটা গল্প, তবে আমার মনে আছে আমি একটা দজ্জাল মহিলার অভিনয় করেছি, ছুটি রবীন্দ্রনাথের, হ্যাঁ ওইটা। তারপরে উঠে মঞ্চে, এখন মনে হয় যে ওটা কোনো অভিনয় হয়নি, কিচ্ছুই হয়নি, গড়গড় করে সব সংলাপগুলো বলে আবার নেমে এসছি। কিন্তু সবাই বলছে না অনেক ভালো করেছে, দিলারা অনেক ভালো করেছে, এই যে মনের মধ্যে একটা ইয়ে হলো। আর তখন কিন্তু ওই যে মেকআপের জন্য এত সুন্দর কিছু ছিল না, ওই শাঁখারি বাজার থেকে চকের গুঁড়ো আর ওখানে সিঁদুর দিয়ে ওটাকে করে ওর মুখটাকে এরকম করে সুন্দর করে দেওয়া হতো। তো ওইরকম করে আমাকে সাজিয়েছে। তো আমি ওই সাজ অবস্থায় যখন বাসায় আসবো গাড়িতে করে, তা সারাক্ষণ মুখটা এমনি করে জানলা দিয়ে বাইরে দিয়ে রেখেছি যে সবাই দেখুক যে আমি একটা কিছু করেছি বা কিছু। তো ওই কথা মনে হলে এখনও নিজে নিজে খুব হাসি যে সেই সময় কীরকম ছিল অবস্থা। আর আজকে তো কত আধুনিক সময়, একদম চেহারাই বদলে দেয় মেকআপ দিয়ে। তারপরে আর একজনকে হয়তো চেনাই যায় না, তার গেট আপ সব চেঞ্জ হয়ে যায় এই মেকআপের কল্যাণে আর কি। আপনি মায়াবী প্রহর নামে আলাউদ্দিন আজাদের লেখা একটা নাটক করেছিলেন, মনে আছে এটা? না, মায়াবী প্রহর, হ্যাঁ মনে আছে। আর একটা নাটক করেছিলেন ত্রিধারা। ত্রিধারা মনে হয় টেলিভিশনে প্রথম করলেন 1966 সালে। 1966 সালে ওটাই আর কি প্রথম নাটক। আর তখন না নাটক কিন্তু একদম ডাইরেক্ট টেলিকাস্ট হতো, মানে সরাসরি ওই মঞ্চের মতনই অনেক দিন ধরে। আর একটু আর সবচেয়ে মানে কষ্টের ছিল কি, ক্যামেরা ফিক্সড করা, 2টো ক্যামেরা ফিক্সড করা। আমাকে মনে রাখতে হবে যে আমি এক হাত এদিকে যাব বা এক হাত পিছনে আসব, এই এক হাত যদি একটু ওদিকে চলে যাই তাহলে, বা এক বিঘা চলে যাই, আউট অফ ক্যামেরা। তো এইটা মনে রেখে আবার সংলাপগুলো একদম মানে মাথায় রাখার মতো অনেক দিন ধরে রিহার্সাল হতো মঞ্চ নাটকের মতন। তো
আমি মঞ্চে কাজ করেছি, তো তো সেই জন্যে ওটা মানে এখনো মনে হয় যে স্ক্রিপ্ট কেন দেয় না, আমি দেখবো ওটা আমার গ্রিপে থাকবে, আমার এইগুলো তো এখন চলে গেছে। এখন ওই জন্য নিজেকে খুব মানাতে পারি না আর কি এগুলোর সাথে। আপনার জীবন যেটা ইন্টারনেটে পড়লাম তাতে দেখা যাচ্ছে আপনি আমাদের ফখরুজ্জামান চৌধুরী তার সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন 1963 সালে। পালিয়ে ঠিক না, আসলে উনি তো তখন রিসার্চ ফেলো বাংলা একাডেমির, আর আমার জন্য তখন আমাদের পরিবারে আমি প্রথম ম্যাট্রিক পাস করি, এবং আব্বা আম্মা সবসময় চাইতেন যে আমার আম্মা তো মাত্র বলে কি 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, অত ভালো জামাই পেয়েছে, কিন্তু পরে 2 বছর পরে বলে যে আমি পুকুরে সাঁতার কাটছিলাম, অমনি সে মানে কি করলো, ধরে নিয়ে এসে আমাকে বসিয়ে দিল। আর আপনার মায়ের কথা হচ্ছে? হ্যাঁ, তো উনি বলে কি, আর উনি যেহেতু নাবালিকা ছিলেন সেহেতু ওনার চাচা বোধহয় ওই ইয়েটা দেয়, কবুলটা বলেছে। তারপরে 2 বছর পরে উনি যখন মাত্র একটু সাবালিকা হলেন, তারপরে আব্বা তার কর্মস্থল ইয়েতে নিয়ে গেল আর কি। আমার আব্বার সঙ্গে আমার আম্মার প্রায় 12-13 বছরের বয়সের ডিফারেন্স। আর আম্মা মানে ক্লাস 5-এ উঠেই বিয়ে হয়ে গেছে, তো ওনার খুব ইচ্ছে মানে ছিল যে ওনার মেয়ে উচ্চশিক্ষিত হবে, ওনার জীবনে যেগুলো মানে স্বপ্ন সেগুলো পূরণ হবে আর কি। তো ওই জন্য সবসময় চাইতে আমার যত বিয়ে আসতো যে না, ও আগে MA পাস করবে, ইউনিভার্সিটিতে পড়বে, তারপরে বিয়ে দেবো। এর মধ্যে সব বিয়ে টিয়ে আসছে, তো ওনার সঙ্গে আমার পরিচয় হলো একটা অনুষ্ঠানে। তখন আমরা আমি একটু লেখালেখি করতাম, তো আমরা ওই কি লিখলাম, 2 মাসে হয়তো একবার কারো বাসায় অথবা বাংলা একাডেমির ওই বটতলাটা আছে, ওখানে মাটির মধ্যে বসে কেউ যার লেখা কবিতা বা গল্প পড়তাম, ওটা আবার সমালোচনা করতো আর কি আরেকজন। তো একবার এরকম আমি পড়ে চলে এসেছি, আম্মা অসুস্থ ছিলেন, তা উনি তখন ওটা পড়েছেন, উনি মানে সমালোচনা করেছেন যে লেখিকা লেখার প্রতি উদাসীন। তো এটা পরের দিন আমি শুনে আমি খুব ক্ষেপে গেছি যে হ্যাঁ, ওই একটা লেখা দিয়ে কি একজনকে বিচার করা হয়, কে সেই লোক দেখবো আমি। তারপরে গিয়ে তো ওনার সঙ্গে পরিচয় হলো, কিন্তু আমার আব্বা আম্মা মাত্র 250 টাকার স্কলারশিপ পায়, এই ছেলে কি করে আমার মেয়েকে, ওনারা আর রাজি ছিলেন না। পরে একবার আমার খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ আসলো, এবং মানে মোটামুটি তখন আমি ওনাকে বললাম, জানালাম আর কি। তখন তো আর ফোনও ছিল না, আমার ছোট ভাইকে দিয়ে চিঠি লিখে যে তোমার রাজকন্যা বন্দি, তুমি এসে উদ্ধার করো আর কি। পরে বললেন যে চলে আসো। পরে জিয়া হায়দারের বাসায় আমি একদম একটা কাপড় পরে উপর থেকে নিচে, 1966 সালে না 64 সালের ফেব্রুয়ারি মাসে, তখন 4 ফাল্গুন বোধহয় দিনটা ছিল। তো বাসাকে বুঝতে পারেনি যে আমি চলে যাচ্ছি আর কি, জাস্ট আমি উপর থেকে নিচে নামছি, তো ওইভাবেই চলে আসলাম আমার ছোট ভাই কামালকে নিয়ে আর কি। আর আমাদের সেই বিয়েতে মামা হলেন সর্দার জয়নুদ্দিন, বাংলা একাডেমিতে ছিলেন তখন। তো উনি আমাদের বিয়েতে আমার মামা হয়েছে, দুজন সাক্ষী লাগে তো। তারপরে জিয়া হায়দার, সে একজন হলো। পরে আমার আবার নিজের মামা বাংলা একাডেমিতে ছিলেন লুৎফুল হায়দার চৌধুরী, এতেশাম হায়দার, এরা কিন্তু আমার মায়ের কাজিন হয়। তো উনি পরে শুনে কি বলে জয়নুদ্দিন চাচা, উনি এসে বলছে কি আজকে একটা বিখ্যাত বিয়ে হলো, 2জন বিখ্যাত মহিলা, 2জন লেখক লেখিকা। তো মামা বলছে কি কাদের, তো বললো যে তখন আমার নাম ছিল দিলারা আহমেদ, বলে দিলারা আহমেদ আর ফখরুজ্জামান চৌধুরী, যে আমাদের এখানে রিসার্চ ফেলো। ওনার চোখ বড় বড় হয়ে গেছে, উনি মানে শেষ করেই 5টার সময় আমাদের বাসায় গিয়ে ততক্ষণে আম্মা মনে করেছেন যে আমি ইউনিভার্সিটিতে গেছি, ফিরে আসবো বিকালবেলায়, কিন্তু এর মধ্যে যে এই কাণ্ড হয়েছে ওটা বুঝতে পারেননি। পরে বলছে যে আমি পারতাম না সাক্ষী হতে, কেন বাইরের লোক। তো এই অবস্থার মধ্যে পরে মেনে টেনে নিয়েছেন আর কি, সব কিছু দেখেছে, এত ভালো ছেলে, ব্যবহার সব কিছু, বিদ্বান ছেলে, এই আর কি। হুমায়ুন আহমেদের লেখা এইসব দিনরাত্রিতে আপনি একটা রাগী মা হলেন,
সেই সব দিনের কথা মনে আছে? হুমায়ুন আহমেদের কথা মনে আছে? মনে আছে। হুমায়ুন ভাই যখন বলছেন যে এই কাজটা, আমি বললাম যে আমার তখন বয়সটা আরো কম, অনেক কম। আমার ছেলে হলো বুলবুল আহমেদ, তারপরে আসাদুজ্জামান নূর, এরা তো আমি বলছি যে ওরা আমার দর্শক আমাকে নিবে না, বলে কি আপনার অভিনয় দিয়েই হবে। এবং দেখলাম যে পরবর্তী সময়ে খুবই আর কি জনপ্রিয় সেই ধারাবাহিকটা। এবং আমি অনেক পরে যখন আবার বুলবুল ভাই আমার স্বামী হতেন, আমি মনে করেন বুলবুল ভাই আপনি আমার ছেলে হয়েছেন, আর ফর্সা মানুষ লাল হয়ে যেত লজ্জা পেয়ে। তো এইসব দিন রাত্রির একটা ঘটনা মনে আছে যে আমি তখন স্কুলে পড়াই, আমি শাইন স্কুলে, আমি বারান্দা দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট মেয়ে সে আমাকে বলছে কি, ম্যাডাম আপনি টুনিকে এত বকেন কেন? হ্যাঁ, এরকম। আমার না এত খারাপ লেগেছে। আমি তো তার পরের দিনে আবার রিহার্সাল হতো তো 3 দিন 4 দিন করে, তো রিহার্সালে এসেই প্রথমে আমি দেখি হুমায়ুন ভাই মানে চুপচাপ বসে থাকতে, কথা বলতেন না। তা হুমায়ুন ভাই আপনি আমাকে এমন একটা চরিত্র দিয়েছেন, আমার ছাত্রী এতটুকু বুঝে না সে পর্যন্ত আমাকে অ্যাকিউজ করে। আর তখন সবচেয়ে ভালো লাগতো কি, একটা নাটক হয়ে গেল, পরের দিন রাস্তায় বেরোলে ওই নাটকের একটা সংলাপ দোকানের লোক বলছে, রিক্সার লোক বলছে, সবাই মানে ওটা শুনিয়ে শুনিয়ে বলতো আর কি। তারপরে উনি চুপ করে থেকে, তাহলে আপনি যে সার্থক এটা বুঝতে পারছেন? খালি এই কথাটা বললো। আমি তখন বুঝতে পারিনি, পরে বুঝলাম যে হ্যাঁ তাহলে ক্যারেক্টারটা লোকে নিয়েছে ওইভাবে। তো সেই কথাগুলো মনে হয়। পরবর্তী সময়ে তার আরও অনেক কাজ করেছি, অয়ময় একটা কাজ করেছি, সেটাও আমার জীবনে একটা শ্রেষ্ঠ পাওয়া আমি মনে করি। কারণ এমন একটা চরিত্র, তার কোনো মুভমেন্ট নাই, বিছানার মধ্যে আছে, চোখে দেখতে পায় না, তা কিন্তু তার অনুভূতি খুবই প্রখর, কে যাচ্ছে কে কী করছে সে সব বুঝতে পারে। এবং সব জমিদারি শেষ হয়ে যাচ্ছে, আমার ছেলে সেই দিকে তার কোনো খেয়াল নেই, তিনি আবার সেগুলো রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তো ওই একটা অয়ময়ের সেই মির্জার মা। পরবর্তী সময় যখন গ্রামে যেতাম কাজ করতে করতে সব আপনি মির্জার মা না, তো এখনও সেই মির্জার মা হয়ে আমি আর কি মানুষের, টুনির দাদি, সেই টুনিও মারা গেছে, ওটাও আমার জন্য একটা অনেক বড় কষ্টের ব্যাপার ছিল আর কি ওইটা নেওয়া। তো অনেকে হারিয়েছি আর কি। টুনি মারা গেছে তো নাটকের ভেতরে, নাটকে মারা গেছে এবং পরবর্তী সময়ে লোপা মারা গেছে। লোপা মারা গেছে এবং তার মৃত্যুটা অস্বাভাবিক ছিল আসলে, একজন খুবই মানে কষ্ট লেগেছে, ও মারা গেছে। তারপরে মারা গেছে অসুস্থ হয়ে, ওই যে অপুর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের খালেদ খান, যুবরাজ ভাই, এরা তো এইসব শিল্পীদের অসময়ে আমরা হারিয়ে, তো অনেকেই মারা গেলেন। বুলবুল আহমেদ নাই, বুলবুল ভাই নেই, মাহফুজ ভাই নেই, এইরকম আর কি সব। আসলে আমি না খুব মনে হয় যে যাদের সঙ্গে সহযাত্রী যারা ছিল, সহযোদ্ধা আমি বলি আর কি এদেরকে, কারণ আমাদের সময় কাজ করাটা খুবই মানে কষ্টের ছিল চারিদিকে। মানে বিশেষ করে আমার সময় যে একটা মুসলমান মেয়ে এভাবে নাটক করছে, এটা নাটককে এখন যেমন এটাকে পেশা হিসেবে নিয়েছে, এত সম্মানের, এত আনন্দের, এত গর্বের, তখন এটা ছিল না। আমার মনে আছে আমি চিটাগংয়ে যখন, চিটাগংয়ে টেলিভিশন ছিল না কিন্তু রেডিওর নাটকও ডাইরেক্ট করতে হতো, তো কাজ শেষ করে আস্তে আস্তে 11টা বাজতো, যখন রেডিওর গাড়িটা আমাকে নামিয়ে দিত, তো দেখতাম যে উপর থেকে জানলাগুলো আস্তে খুলে যাচ্ছে, যে কোথা থেকে আসলো এত রাত্রে কি কাজ করে। তো এইগুলো যুদ্ধ করে করে তারপরে নাটক করা আপনাদের সময় একটা যুদ্ধই ছিল, সেই জন্য বলছেন সহযোদ্ধা। আমার মনে হয় যে পরিবারকেও বঞ্চিত করেছি, এত সিস্টেমেটিক ছিল না, তোর কাজ শেষ করতে করতে রাত 2টো 3টে 4টে হয়ে গেছে, বাসায় ফিরেছি, আজান দিয়ে দিয়েছে, গোসল করে একটু শুয়েছি, তারপরে উনি বলেছেন যে স্কুলে যাবে না, 7টা বেজে গেছে, উঠে আবার স্কুলে গেছি, গাড়ির পেছনে আমার শুটিংয়ে যাব, ওখান থেকে কাপড় টাপড়গুলো সব গাড়ির পেছনে নিয়ে গেছি। তো 2-3 দিন আমি প্রায় এই আমার কোনো সাক্ষাৎকারে বলি যে আমার বাচ্চাদেরকে আমি অনেক বঞ্চিত করেছি। তখন তো মোবাইল ছিল না, যেখানে গেছি কাজ করতে, ওল্ড টাউনে গেছি, ফোন নাই, তারপরে হয়তো এত মানুষের ভিড়, কাজ শুরু করতে পারিনি।
এই রাত্রে 9টা 10টা বেজেছে, সব লোকজন চলে গেছে। তারপরে আর যাদের বাসায় কাজ করতে গেছি, প্রথমে তো খুব উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে ডাকে যে হ্যাঁ আমার বাসায় করেন। তারপরে মুখটা শুকিয়ে এতটুকু হয়ে যায়, কারণ তারা এক ঘরে কোণঠাসা হয়ে আছে, আর বাড়ির ঘর আমরা দখল করে আছি। কোনো বাড়িতে শুটিং হলে ওই বাড়িতে মোটামুটি ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণিঝড় হয়ে যায়, এতগুলো লোকের ব্যাপার আর কি। মানুষ তো সবাই বোঝে না, মনে করে একটু সেজে গুজে এমনি করে একটা কথা বলছি, কিন্তু ওই কথাটা বলতে গিয়ে কতবার যে করতে হয়। তারপরে রেডিও টেলিভিশনে নাটক করতে গিয়ে দুপুরবেলা সে খাওয়ায় নিয়ে এসছে, সেই খাওয়াটাই রাতে 10টার সময় যখন শুটিং হচ্ছে তখন সে খাওয়াটা নষ্ট হয়ে গেছে, সেই পচা খাওয়াটাই মুখে। এইরকম অনেক কষ্টের ব্যাপার আছে। আপনি তো হুমায়ুন আহমেদ স্যারের আগুনের পরশমণিও করেছিলেন। ওটা আমার প্রথম কাজ, সিনেমা চলচ্চিত্র প্রথম, চলচ্চিত্রের প্রথম কাজ। এবং আমি মানে পারবো কিনা, কারণ সিনেমার মধ্যে তো ওল্ড টাউনে সেটা একজন মুক্তিযোদ্ধার মা, তো অল্প সময়ের জন্য আমার ওখানে যাওয়া। কিন্তু আমি মানে যেভাবে করেছি না, হুমায়ুন ভাই পরবর্তী সময়ে তার বইতে লিখেছেন যে দিলারা জামান হঠাৎ একটা চৈত্রের দাবদাহের মধ্যে এক পশলা বৃষ্টির মতো যেন আসলেন এবং সবাইকে শীতল করে। আমার এত ভালো লেগেছে ওনার রেমার্কটা, এবং ওই চরিত্রটা সত্যি যে মানে এসছে এতদিন পরে, ছেলেকে দেখছি আমি একটুখানি, কিন্তু মানে একটু পর কয়েক মিনিট পরেই হঠাৎ কথা বললো যে আর্মি আসছে, ও যেন পালিয়ে যায়। তারপরে নূরকে সেই পাইপ বেয়ে পেছন দিক থেকে নামা, সেটাও একটা বিরাট রিস্কি ব্যাপার, যদি সে পড়ে যায় তাহলে। মানে এইরকম একটা মানে এক একটা পরিবেশের ভেতর দিয়ে, যুদ্ধের ভেতর দিয়ে আমরা এগিয়েছিলাম আর কি। তো আগুনের পরশমণি সেটাও প্রথম ছবি এবং খুবই দর্শক প্রিয়তা পেয়েছে, খুবই মর্মস্পর্শী ছবি। গল্পটাই তো খুব সুন্দর উনি বানিয়েছিল, ভালো। আর আপনি শাইন স্কুল থেকে ভিকারুননিসায় এলেন কবে? শাইন স্কুল থেকে আসলে ওরা আমাকে ছাড়তে চায়নি, কিন্তু ওখানেও মানে সবখানে আমার শিক্ষকতা থেকে চলে আসার একমাত্র কারণ হলো যে আমার অভিনয়, এটাকে কেউ মানে ভালো চোখে দেখতে পারেননি আর কি। আমি হয়তো অসুস্থতার জন্য একদিন ছুটির দরখাস্ত করেছি, পরের দিন যাওয়ার পরেই বলেছি যে কি শুটিং করতে গেছিলেন, কিন্তু আমি বলতে পারি যে এরকম স্কুল কামাই করে বা কাজ কামাই দিয়ে আমি কোথাও শুটিং, আমি সবসময় বলতাম যে আমি শনিবার, তখন তো শনি রবিবার ছুটি থাকতো, যে শনিবার রোববার আমি ছুটির দিনে কাজ করবো, এইভাবেই কাজ করেছি। আমরা আপনাকে, যেমন আমি যখন টেলিভিশন দেখি, আগুনের পরশমণি দেখছি বা এইসব দিন রাত্রি দেখছি, তখন আপনাকে মা হিসেবেই দেখি। আপনি কি প্রধান চরিত্র নায়িকার চরিত্র করেননি? করেছি কয়েকটা পরবর্তী সময়ে। প্রথম দিকে করেছেন? হ্যাঁ, ওই তখন পাকিস্তান আমল বলা যায় আর কি। আর প্রথম আউটডোর, তখন তো স্টুডিও বেজ হতো, বাইরে কাজ হতো না। দু একটা কাজ আমরা করেছি। সেই মিরপুরটা তখন ছিল আসলে আউটডোর করার মতো, গাছ গাছালি বাগান, উঁচু নিচু পাহাড়ের মতো ছিল সব। তো বাড়িঘরও ছিল না যে একটা আমরা টয়লেটে যাব বা কিছু, কাপড় বদলাবার জায়গা ছিল না। আমি আর ডলি হয়তো এমনি করে কাপড় ধরে আছে বাসের পাশে দিয়ে, আমরা চট করে কাপড় বদলে আবার শর্ট দিতে গেছি আর কি, এরকম করে। তো প্রথম আউটডোর কাজ করলাম টেলিভিশনের, পিনিশ একটা নাটক হয়েছিল খান জয়নুলের। তো ওটা হলো তখন না বড় বড় বজরা নৌকাগুলো যেগুলো মানে নষ্ট হয়ে যেত, সেগুলোকে হোটেল হিসেবে ব্যবহার হতো, মানে সবাই যে শ্রমজীবী মানুষরা ওখানে খেয়ে আবার চলে যেত। তো ওটার নাটকের নাম ছিল কুলসুমের হোটেল আর কি। ওইখানে প্রথম নদী থেকে পানি তোলা বেরিয়ে, তো সেই একটা অভিজ্ঞতা আর কি, ওই সদরঘাটে কুলসুমের হোটেল, ওই নাটকটি করা, ওইটাই প্রথম আমার জীবনের আউটডোর করলেন। আপনার মনে আছে যে আপনি আমার লেখা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর 51বর্তী নাটক করেছিলেন? ওই নাটক না, ওই ধারাবাহিকটা আমি বলবো আমার জীবনের সবচেয়ে সুন্দর কাজ। এবং আমি আপনার সামনে বলছি, এটা হয়তো অনেকে মনে করবে যে অন্য কিছু, কিন্তু তা না।
এত ঘরোয়া পরিবেশ, আমরা সকালে এসে ওখানে কাজ করছি সব কিছু, একটা পরিবারের মতন ছিলেন সবাই। পরিবারের মতো ওখানেই রান্না হতো, ওই আমরা যে জায়গায় করতাম বাইরে থেকে খাওয়াটা আনা যেত না, ওইখানে সব কিছু করতে হতো। তো ওই একদিন কাজের যে রান্না করবে সেই মহিলা আসেনি। এখন এতজন মানুষ, আমি বলি কোনো চিন্তা নেই, চাল ডাল আনো আর আলু নিয়ে আসো, আলু ভর্তা আর এই ডাল, চাল ভাত আর ডাল একসঙ্গে করে রান্না করে ফেললাম আমরা এবং আর যারা ওরা সবাই মিলে। এবং এই যে মানে 25-30 জন লোকের খাওয়া, অবাক হয়ে গেলাম। এবং কারো কোনো বিকার নেই যে ওটা ভালো হয়েছে না মন্দ হয়েছে, এত ভালো লাগতো। শুটিং শেষ হতো, আমি আহারে মাসুদ আলী ভাই চলে গেছে, ওরা অসুস্থ ছিল, আমরা গেছিলাম ওনাকে দেখতে, খুব এমনি করে বলছে আমি আর কাজ করতে পারি না, এত খারাপ লাগছিল না ওই কথাগুলো শুনে। আমার তখন গাড়ি ছিল, আমি মাসুদ আলী ভাইকে ওনার গ্রিন রোডের ওখানে নামিয়ে দিয়ে পরে আমি বাসায় চলে আসতাম এই পাশে আমাদের। তো ওইসব দিনগুলো মনে হয় যে এত একটা সবাই আমাদের ফ্যামিলির মতো, আমার কাপড় নিয়ে ওরা পড়ছে মেয়েগুলো, আমি বলছি যে আমি তো বুড়ির পাঠ করছি, আমার তো লাগবে না। এবং ঠিক মানে একটা পরিবারের ছেলে মেয়ে বাবা মা যে সমস্যা যে কথা, তো সত্যি ওই রকম কাজ বোধহয় আর হবে না আমার। ওই নাটকে মাহফুজ আহমেদ ছিল, শহীদুজ্জামান সেলিম ছিল, অপিক করিম ছিলেন, মৌটুসী ছিল। খুবই সুন্দর, জীবনের কাছে নিয়ে যাওয়া মানুষকে, দর্শককে। এখন যেটা পাই যে খুবই, আর ওই যে ওই নাটক হলে সবাই ওই দিন টেলিভিশনের সামনে এসে বলবে, পরিবারের সবাই একসঙ্গে। এই পারিবারিক নাটকগুলো, জীবনের কথাগুলো যেন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এটা খুবই আমাদের জন্য, আমাদের যে শত বছরের যে জীবনধারা, যে ঐতিহ্য, যে সংস্কৃতি, এগুলো আমরা হারিয়ে ফেলছি। এবং এই যে পারিবারিক যে বন্ধনটা, এটা আমি বলবো যে আমাদের নাটকের অনেক বড় একটা প্রভাব আছে। এই যে ছেলেমেয়েরা আজকাল এসে একটা ঠাস করে নিজের দরজাটা বন্ধ করে দেয়, তখন তো এরকম ছিল না। সবাই একসঙ্গে খাবার টেবিলে বসলে কার কোন সমস্যা, কোন ভালো আজকে মজার কাণ্ডটা হয়েছে, যে একসঙ্গে বসে সবাই নেওয়া, এবং কোনো কষ্টের কিছু হলে বা সমস্যা হলে বলা এবং সেটা সমাধান খুঁজে বের করা। এই যে জীবনগুলো, এই ব্যাপারগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। এবং আমরা খালি নিজেকে ভালোবাসার জন্যে না ওইসব একসঙ্গে বসে না টেলিভিশন, আমার যখন সময় হবে আমি বসে বসে দেখে নেব। এই বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে অনেক উপকার করেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নিয়ে গেছে। আমি বলি, আপনার দুই মেয়ের নাম? তানিরা, ডক্টর তানিরা, সে কানাডাতে থাকে, টরন্টো ইউনিভার্সিটিতে পড়ায়, সে ইজ এ ডেন্টিস্ট, মনোবেশের স্কলার। আর ওর জামাইও ওখানে ডেন্টিস্ট। আর আমার ছোট মেয়ে থাকে আমেরিকায়, ওর নাম জুবাইরা, আর ওর জামাই ওই ডেল কোম্পানির এরিয়া ম্যানেজার। তো ওরা বললো চলে আসো, ঠিক আছে, বছরে 2-3 বছর পরে যাবে দেশে, আবার ঘুরবে। তা আমি ভাবলাম যে না যাই, ঠিক আছে, ওদেরকে এখন সময় দেই, ওরা একাকি থাকে। চলে গেলাম, আমার সব কিছু দিয়ে টিয়ে, আমার 40 বছরের সংসারে আমি সব নিয়ে যা তোরা নাটকের সবাই এসে সব নিয়ে টেয়ে গেল, তারপরে চলে গেলাম। কিন্তু যে আর মন ভালো লাগে না, অসম্ভব নিস্তব্ধতা চারিদিকে। আমার ছোটো মেয়ে যেখানে থাকে, লোক নাই, জন্য সকালে সব যাচ্ছে গাড়ি করে, আবার সন্ধ্যায় ফিরে আসছে, একটা লোক রাস্তায় নাই। আমি বলকি একটা কুত্তাও দেখি না রাস্তায়। আমার মেয়ে বলকে হ্যাঁ তুমি এদের দেশে থাকো আর বলো কুত্তা। এই যে নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, 6টা চ্যানেল নিয়ে দিয়েছে, কত দেখবো নাটক আর খবর। তারপরে দেখলাম যে না, আমার মন হাঁপিয়ে উঠছে নাটকগুলো, এই চরিত্রটা তো আমি করতে পারতাম না, এরকম একটা মনের মধ্যে হাহাকার। আর আমাদের প্রিয় একজন লেখক আমার সঙ্গে খুবই খাতির ছিল, ফখরুজ্জামান চৌধুরী। ওনার ওখানে গিয়েও শরীর 2 বার হাসপাতালে ওনাকে থাকতে হয়েছে। তো ওখানে আমার সব ফ্রি ট্রি হয়ে গেছিলো, ওষুধ টষুধ এগুলো তো বুড়োদের ফ্রি। তারপরে আর কিছুদিন থাকলে যে পেনশনটা পায় বুড়োরা, কিন্তু আবার চলে এসেছি, আবার নতুন করে একটা করে সব সংসার করলাম। 2014 সালে জুন মাসের 14 তারিখে উনি মারা গেলেন। সেটা কি ঢাকাতে? তো ঢাকাতে, এই বাসাতে। উনি
এখানে আসার পরে প্রায় 6 বার তাকে আইসিইউতে নিতে হয়েছে, শ্বাসকষ্ট ছিল। তো অক্সিজেন পেত না আর কি, আর্টিফিশিয়াল ওই অক্সিজেন দিয়ে। ওখানে যাওয়ার পরে ডাক্তার বললেন যে এটা তো অবাক কাণ্ড, যে তো সে তার অক্সিজেন পাচ্ছে না লাংসে, 34% আছে, এটাও কমে যাবে, তখন তাকে আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে রাখতে হবে। এবং ওখানে থেকে শুরু হলো, পরে ঢাকায় এসেও তাকে ওই অক্সিজেন দিয়ে রাখতে হতো আর কি, সারাক্ষণই অক্সিজেন যাচ্ছে। এর মধ্যে তার মধ্যে বলতে তুমি কাজ করো কাজ করো, কারণ জানতেন যে আমি কাজ ছাড়া আমার ভালো লাগবে না। তা আমি যেখানেই কাজ করতে যেতাম বলতাম যে দেখো আমাকে 7টা-8টার মধ্যে ছেড়ে দিও, কারণ বাসায় যেতে হবে। এবং সেইভাবে আমি আসতাম। আমার মনে আছে, আসলে দরজাটা যখন খুলতাম উনি এই ঘরে থাকতেন, মাথাটা উঠে এমনি করে দেখতেন যে আমি এসেছি কিনা আর কি। তো সেই 50 বছরের সেই জীবন সঙ্গী চলে গেলেন আর কি। তো আমার কাছে যেটা মনে হয়, আপনার জীবন আমাদের সবারই জীবন এরকম হয়ে গেল, আমাদের বাচ্চারা বিদেশে থাকে, আমরা দেশ ছেড়ে বিদেশে গিয়ে টিকতে পারি না, আবার চলে আসি। তো এতদিন পর আপনি বলছিলেন যে বয়স তো কম হয় নাই, 83। আমার মেয়েরা আসে এখন, আমি আর যেতে পারি না, কারণ এত লম্বা জার্নি, 30-35 ঘন্টা। তো ওরা প্রতি বছরে একবার করে আসে আমার কাছে, এসে আমার সঙ্গে থেকে যায় আর কি। উত্তরার এই বাসাতে আপনি একা থাকেন, মেয়েরা বিদেশে থাকে? আমার ছেলে আছে, আসি, ও যাওয়ার জন্য অস্থির। পর আমি বলছি যে না, তুমি যেতে পারবে না, তুমি। ও 51 ওই করেছিল ওই জিয়ের সঙ্গে, হ্যাঁ, ওই আমার কাছে থাকে ওর ছেলে। তো ও এখন হাওড়ে একটা নৌকো দিয়েছে, ওই যে হাউস বোট, ওইখানে সবাই গিয়ে থাকতে পারে, সুন্দর, আমার কাছে বেশ ভালোই লাগে। তাহলে তো ভালোই আছে। আছে কিন্তু ও আবার চলে যায় 4-5 দিনের জন্য, 6 দিনের জন্য, যখন চলে যায় হাওড়ে, সিলেটে। আপনার ছেলের নাম কি? আশিক, আশফাক। তখন আবার ওই, এখন তো আসলে একা মুভ করতে পারি না, একটি ছেলে সবসময় সাথে থাকে, পড়ে যায় হাত থেকে। ওই দোকানে গেলে হয়তো টাকা না দিয়েই চলে আসি, আবার হয়তো ডাকে বলে দাদি আপনার টাকা, তো সেই জন্য ও থাকে আর কি। এখন একজন সবসময় সাথে থাকতে হয়। এই যুগে 83 বছর কোনো বয়স না। না, মেঘে অনেক বেলা হয়েছে। আমি বলি এখন টিকিট কাটা হয়ে গেছে, স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসবে, উঠে পড়বো সেই ট্রেনে, অনন্তকালে সেই যাত্রা। অভিনয় করে আপনি পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, চলচ্চিত্র 21 পদক পেয়েছেন, অনেক সম্বর্ধনা পেয়েছেন, ভবিষ্যতে আরও পাবেন। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা, সেটা আপনি তো অনেক পান। সেটাই সবচেয়ে, আমি বলি যে এই যে মায়া, মানুষের ভালোবাসা, এটা বলে বোঝানো যায় না। কোথাও গেছি কাজ করতে, হয়তো ক্ষেতের মধ্যে দিয়ে একটা টমেটো লাল পেকে আছে বা মরিচগুলো এমনি আছে, ধরে দেখলাম, তারপরে কাজটা শেষ করে চলে আসছি, ওমা কতক্ষণ পর দেখি কি এতগুলো টমেটো নিয়ে আসছে আমার জন্য, এতগুলো মরিচ নিয়ে আসছে। এই যে মায়া, এই যে ভালোবাসা ওই মানুষটা, এটা ছেড়ে আমি কোথায় পালাবো বলেন? আমি এদেরকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার মেয়েরা অনেক সময় বলে, আমি যখন বলি যে নাটকের ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়ে, ওরাও একটু অভিমান করে, বলে হ্যাঁ আজকে কিছু হলে আমরাই দৌড়ে আসবো। আমি বলি যে না, আসলে আমরা যে কাজ করি না, এরা একটা পরিবারের মতো, অনেক কথা আছে। কালকেই আমি একটা কাজে ছিলাম এবং বলছিলাম যে দেখো, একটি মেয়ে, তার কথা বললাম যে এই কথাগুলো বাসায় কাউকে বলতে পারে না, এসে শুটিংয়ে আমাদের কাছে বলে, হালকা হয়, সাজেশন চায়। তো এই যে একটা বন্ধন, এই যে একটা এটা বাইরের কেউ আসলে বুঝবে না, যে এটাও একটা আলাদা পরিবার কিন্তু আমাদের নাটকের সবাই যারা আছে আর কি। আমরা, আপনি ব্রিটিশ আমল দেখেছেন, যদিও খুব ছোট ছিলেন, পাকিস্তান আমলটা মোটামুটি ভালোই দেখেছেন, যুদ্ধ দেখেছি, যুদ্ধের সময় গ্রামে পালিয়েছিলাম, ধানের গোলা ঘরের পেছনে সারাক্ষণ ময়মনসিংহে, তখন ইয়েতে আমরা ময়মনসিংহে ছিলাম, তো সেখান থেকে চলে গেছি ইয়েতে। তো সারাদিন ওই বড় ধানের ডোলার পিছনে এরকম লুকিয়ে থাকতাম। সন্ধ্যা হলে তারপরে এসে ঘরের মধ্যে, আমার দিনের বেলা কোথাও মানে ওইখানে আমাকে একটু খাওয়া দিয়ে আসতো। ভোর অন্ধকার থাকতে 2 মগ পানি মাথায় দিয়ে এই গোসল করে এসে ওই জায়গায় থাকা, যে বাইরে কেউ হঠাৎ দেখবে যে কেউ এখানে একটা বাইরে একটা মেয়ে এসছে, যুবতী মেয়ে,
তো এই এই দিনগুলো কেটেছে। আমরা যারা যুদ্ধে যে যাইনি, দেশে থেকেও কিন্তু এক একজন যুদ্ধ করেছে বাঁচার জন্য, জীবনের জন্য, যে স্বাধীন একটা দেশ পাবো। আজকে একটা স্বাধীন দেশ পেয়েছি, এটা নিজের দেশে থেকে বুঝতে পারি। যখন বাইরে যাই তখন দেখি যে আমি একটা দেশ, একটা পতাকা, এটা যে কত বড় একটা অহংকার এবং প্রাপ্তি, এটা আসলে বাইরে না গেলে বোঝা যায় না আর কি। তো এখন বাংলাদেশের আশার দিক কি দেখেন? আমি আসলে সবসময় নিরাশ ছিলামও না। সবসময় আমি আশার আলো দেখতে পাই। হয়তো সময়ের একটা এরকম একটা অবস্থায় এসছে, এটা কেটে যাবে। আমাদের তরুণদের মধ্যে যে প্রতিভা, যে আশ্চর্য একটা ক্ষমতা তারা আছে, তারা সত্যকে বেছে নেবেই এবং সত্যের দিকে এগিয়ে যাবে। এবং আমাদের এখন ওদের দিকে তাকিয়ে আছি, একমাত্র আশা যে ওরা আমাদের জন্য সুন্দর দিন আসবে। আমাদের তো আমরা আসলে বেশি অত কিছু চাই না, যে সবার যেন দুই বেলা খেতে পারে, সুন্দরভাবে ন্যায় বিচার পায়, সব তাদের জীবনের নিরাপত্তাটা থাকে, সবচেয়ে বড় যেটা আর কি। হ্যাঁ, আমি একটা চিন্তা নিয়ে, একটা ভয় নিয়ে আমি রাস্তায় বেরোবো, এটা তাহলে তো আমার সেই পরাধীন সময় যাচ্ছিলাম, আগের যে সময়টা, সেই সময়গুলি আমাদের জীবনে তাহলে আসছে। ওটা চাই না। একটা সুন্দর দিনের আশা নিয়ে বেঁচে আছে, সেটা যেন দেখতে পাই। এবং আমি নিশ্চিত যে সেই সব সুন্দর দিন আমার আসবে, এবং আমি সেটা দেখেই মরতে চাই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর আশার কথা বললেন, সেই সব সুন্দর দিন আসবেই। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ 21শে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের প্রিয় শিল্পী দিলারা জামানের কথা শুনছিলাম, জীবনের অভিজ্ঞতা শুনছিলাম। অভিজ্ঞতার আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক, আমরা এর থেকে শিক্ষা নিব, অনুপ্রেরণা নিব, এবং শিল্পীর যে সাধনা, শিল্পের জন্য নিজেকে উৎসর্গ করা, এই শিক্ষাটা আমরা দিলারা জামানের জীবন থেকে নিশ্চয়ই লাভ করব। এবং আমরা যে কাজটাই করি না কেন, তার মতো করে একান্তভাবে করব, গভীর মনোযোগের সঙ্গে করব, সাধনার মতো করে করব। আপনারা সবাই ভালো থাকুন। আবারও দেখা হবে ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে আরেকজন জাতীয় ব্যক্তিত্ব বা আমাদের প্রিয় ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।